ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার সুযোগ বৃথা যেতে দেব না, স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পথে নগরবাসী, দ্বিতীয় দিনেও ট্রেন বাসে স্বস্তি। সদরঘাট থেকে অর্ধশত রুটে ছুটবে লঞ্চ, অনিয়ম করলেই ব্যবস্থার হুঁশিয়ারি। জ্বালানি তেল পরিবহনে ঢাকা চট্টগ্রাম পাইপলাইনের কার্যক্রম চালু এপ্রিলে, বছরে সাশ্রয় হবে 236 কোটি টাকা, বলছে বিপিসি। নিরাপত্তায় থাকছে স্বয়ংক্রিয় নজরদারি। এবং গুতেরেসের বাংলাদেশ সফরের পর রোহিঙ্গা সংকট মোকাবিলায় বেড়েছে জাতিসংঘের তৎপরতা। তহবিল জোগাড়ে দাতা দেশ ও সংস্থার কাছে প্রায় $100 কোটি আবেদন। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা লিনা। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার সুযোগ বৃথা হতে দেব না, স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য 7 গুণীজনকে মরণোত্তর পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। বদরুদ্দিন ওমর পুরস্কার গ্রহণ না করায় তার পদকটি জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা হবে বলে জানান তিনি। 25 মার্চকে মানব সভ্যতার ইতিহাসের এক কলঙ্কিত দিন হিসেবে আখ্যা দেন প্রধান উপদেষ্টা। বলেন, এদিন নিরীহ নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে বর্বর পাকিস্তানি বাহিনী। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ, সীমাহীন দুর্নীতি ও গুম খুনের মাধ্যমে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। অর্জিত নতুন বাংলাদেশ গড়ার সুযোগ বৃথা হতে দেয়া যাবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। থেকে শুধু জীবিত স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও গুম খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত এক হত্যাযজ্ঞের দিন 1971 সালের আজকের রাতে পাক হানাদার বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর নির্মমভাবে গুলি চালিয়ে হাজারো মানুষকে হত্যা করে। আজকের দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের। টাইগারদের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থান নিয়ে কেপিজে হাসপাতালে ব্রিফ করছেন চিকিৎসকরা। সরাসরি যাচ্ছি সেখানে। সে অ্যাবনর্মাল বিট হতে পারে, সম্ভাবনা ডেফিনেটলি কমে গেছে। ওটা হয়েছিল কেন? একটা বড় আর্টারি বন্ধ ছিল, খাবার নেই, অক্সিজেন, সেটা খুলে গেছে, ফ্লাইট সম্ভাবনা আছে। সেই জন্য আমরা তাকে বলেছি যে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম, যাতে আর কোনো প্রবলেম না হয়। কথাবার্তা একটু কম বলা উচিত, একদম বিশ্রামে থাকা উচিত, কোনোরকম এজিটেশনে যাওয়া উচিত নয়। ইনিশিয়াল পিরিয়ডটা এখানে একটু থেকে স্টেবল হয়ে তারপরে তার রিহ্যাবিলিটেশনের জন্য আরও ভালো কোনো জায়গায় সে যেতে চান, অবশ্যই যেতে পারবেন। এখানে উপস্থিত আপনারা যা আছেন সবাইকে একটা জিনিস বলি যে আপনার একটা কিডনি, দুটো কিডনি নষ্ট হলে আপনি ডায়ালিসিস করার সুযোগ পাবেন। একটা লাংস নষ্ট হলেও আপনি আরেকটা লাংসে ভালো চলতে পারবেন। কিন্তু এই হৃদযন্ত্রটি 5 মিনিটের বেশি যদি থাকে, তারপরে যদি চালু করা হয়, আপনার ব্রেন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যাবে। জীবন মধ্যে হয়ে বেঁচে থাকার কোনো মানে নেই। কাজেই এই যত্নটা আমাদের সবাইকে নেওয়া উচিত। তামিমের মতো ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেটেরও প্রবলেম হয়েছে, তার মানে ওয়ার্নিং কিছু কিন্তু উনি আগে থেকে পেয়েছিলেন, উনি বুঝতে পারেননি যে ওটা হার্টের জন্য হচ্ছে। সৌরভ গাঙ্গুলি চিন্তা করে দেখেন, 3টে স্টেন্ট লেগেছিল, তাই না? শেন ওয়ার্ন হসপিটালে পৌঁছাতে পারেননি, খেয়াল করে দেখেন। তারা তো সবাই ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেট, তারপরে হয়েছে। এটাকে আপনারা সবাই জনগণের কাছে পৌঁছে দেন, নিজের রিস্ক ফ্যাক্টরটা দেখা উচিত। তামিমের ক্ষেত্রে বিশেষ করে তার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে। যাদের এরকম আছে তাদের নিজেদের ক্ষেত্রে যত্ন নেওয়া উচিত। আর আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই কেপিজে হাসপাতাল কর্তৃপক্ষকে, তাদের ক্রেডিট দেই, তাদেরকে আমি অভিনন্দন দিই, এবং ডক্টর মারুফকে। দে আর আওয়ার লিটল হিরো, যারা আমাদের দেশের একজন খুব অ্যাসেটকে
এখানে নিয়ে আসতে পারছেন। আর সেটা আমি বলছি যে পুরো কর্তৃপক্ষ তারা এটা না করলে হতো না। তারা এটা একজনের কাজ না, কিন্তু পুরো টিমের কাজ। একটা ক্যাথলেবি যখন কাজ করে, মানুষ যখন কাজ করে, তার রেডিওগ্রাফার, তার অ্যানেস্থেটিস্ট, তার সাথে যে অ্যাসিস্ট্যান্ট আছে, প্রত্যেকের কাজ একটা। করার পরে এই রোগীর যে নার্সিং করাটা, সেই নার্সেরও কাজ আছে। এই পুরো জিনিসটা কোঅর্ডিনেটেড হয়ে করতে হয়। এখানে আছে দেখে অনেকে মনে করেন যে এত দূরে এখানে কি কিছু হয়। সারা দেশে 83টা সেন্টারে ক্যাথলেব আছে আমাদের দেশে, বেশিরভাগই ঢাকা কেন্দ্রিক, 56টা বোধহয় ঢাকায়। কিন্তু আমরা চাইব খুলনাতে এখন রেগুলার প্রাইমারি পিসিএ হয়, এটাকে যেটা বলে, চিরাঙে হয়, ময়মনসিংহে হয়, আপনার সিলেটে হয়, ফরিদপুরে হয়, দিনাজপুরে হয়, হচ্ছে। কিন্তু আমরা আমাদের এই লিটল হিরোদের কংগ্রেচুলেট করা উচিত, সাহস দেওয়া উচিত। কারণ তারা আমার দেশের মানুষকেই এই যে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে নিয়ে আসার এই কাজটুকু তারা করে দিতে পারবেন। আমরা যত তাদেরকে সাহস দিব, তত কিন্তু আমাদেরই লাভ। কারণ সার্ভিসটা আমাদের জন্য। আপনারা যারা আছেন প্রেসে, আপনাদের কাজ জনগণকে সচেতন করা। তামিমে যখন হতে পারে, আপনার আমার নয় কেন? জীবন যেন পদ্মপাতায় জল, সেটা কিন্তু শুধুমাত্র হার্টের জন্যই সত্য, অন্য ক্ষেত্রে অতটা না। আমি অনেক বলেছি, আপনার ধৈর্য ধরে শুনেছেন, ধন্যবাদ। আমাদের ডিজি স্যার, জাফর স্যার একটু বলবেন। আমাদের অধিদপ্তরের মহাপরিচালক স্যার, আপনাদেরকে এখন সামগ্রিক বিষয় আমাদের বর্তমান করণীয় আমরা কি করেছি এবং কি করা উচিত বা কি করতে যাচ্ছি আমরা সরকারের পক্ষ থেকে, স্যার আপনাদেরকে বলবেন। সাভারের কেপিজে হাসপাতাল থেকে ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থা সম্পর্কে শুনছিলাম চিকিৎসকের সরাসরি মন্তব্য। স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে পরিপাটি করা সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। মোজাফফর, 25শে মার্চ রাতের ভয়াল গ্রাস কেটে আগামীকাল সকালে যে সূর্যোদয় হবে, সেই সূর্যোদয়ের সাথে সাথেই শুরু হয়ে যাবে 26শে মার্চের আনুষ্ঠানিকতা, মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা পুরোপুরি সম্পন্ন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যেই ধুয়ে মুছে পরিষ্কার করে রং তুলির আঁচড়ে সেজেছে সাভার জাতীয় স্মৃতিসৌধ চত্বর। আপনারা জানেন যে যেহেতু আজকে 25শে মার্চ, সেহেতু আজকে থেকে পুরোপুরি জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে বেসামরিক লোকজন সহ সকল ধরনের প্রবেশাধিকার একদম সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি গণমাধ্যম কর্মীদেরকেও স্মৃতিসৌধের চত্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাভারের জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য ফুটে উঠেছে, ফুলে ফুলে ভরে উঠেছে জাতীয় স্মৃতিসৌধের সমগ্র চত্বর। বাহারি ফুল, সেই সাথে হেরিং ব্যান্ড যে পায়ে চলার পথ রয়েছে, সেই পথগুলোকে লাল, সাদা, শুভ্র আভায় কিন্তু সুন্দরভাবে সুব্রত করে তোলা হয়েছে জাতির বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য। যদি একটু বলতে হয় নিরাপত্তার কথা, যদি বলতে হয়, তাহলে আমরা যতটুকু জানতে পেরেছি, নিরাপত্তা পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে যে জানানো হয়েছে, সেটা হচ্ছে যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সাথে কিন্তু সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণে থাকছে সাদা পোশাকে পুলিশ সহ গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মকর্তা। তারা বলছেন যে মূলত সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে এবার 55তম মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা জানিয়েছেন। একই সাথে তারা বলছেন যে সূর্যোদয়ের সাথে সাথে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পরপরই সকালে এই প্রধান ফটক খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য শ্রদ্ধা নিবেদন করার জন্য। তো সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত ছিলেন মোজাফফর হোসেন জয়। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঈদযাত্রার দ্বিতীয় দিনেও ট্রেনে স্বস্তি রয়েছে। বাসে নেই ভিড়, লঞ্চে ঈদযাত্রা শুরু হচ্ছে আজ সকাল 6টায় কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেনে দ্বিতীয় দিনের ঈদযাত্রা শুরু হয়। নেই চিরচেনা উপচে পড়া ভিড়, নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন যাত্রীরা। প্রতিটি ট্রেনই ছেড়ে গেছে সময় মতো। টিকিটবিহীন কোনো যাত্রীকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এদিকে বাস টার্মিনালে এখনও নেই যাত্রীর চাপ। মহাখালী ও গাবতলী টার্মিনাল ঘুরে দেখা গেছে এই চিত্র। বেশিরভাগ আসন ফাঁকা রেখে ছেড়ে যাচ্ছে বাস। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন লম্বা ছুটির কারণে
কারণেই এবার যাত্রীর চাপ কিছুটা কম। আগামী 2-1 দিনের মধ্যে যাত্রী চাপ কিছুটা বাড়তে পারে। ঈদযাত্রার দ্বিতীয় দিনের খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার আল আমিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, এই কিছুক্ষণ আগে কিন্তু একটি ট্রেন প্ল্যাটফর্মে আসলো এবং যাত্রীরা আসলে যারা ঢাকায় এসেছেন তারা আসলেন এবং এর আগে আসলে সকাল 11:30টার দিকেই কিন্তু সবশেষ অগ্নিবীণা এক্সপ্রেস যে ট্রেনটি সেটি কিন্তু ছেড়ে গেছে। আজকের জন্য নির্ধারিত যে 43টি ট্রেন আসলে ঢাকা ছাড়ার কথা তার মধ্যে প্রায় অর্ধেকের বেশি বা অর্ধেকের কাছাকাছি ট্রেন কিন্তু এরই মধ্যে ঢাকা ছেড়ে চলে গেছে। যেহেতু ওই 11:30টার পরবর্তীতে আসলে পরের ট্রেনটা আসলে 1:15 অর্থাৎ 1:15টার সময় সেই জায়গা থেকে আসলে সড়কের ঢাকা শহরের যে যানজট সেটা আসলে যেহেতু আগে থেকে বলা যায় না সেই জায়গাগুলো চিন্তা করে অনেকেই কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছেন। তারা আসলে এই যে প্ল্যাটফর্মে দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু অবস্থান করছেন। প্রত্যেকেই চোখে মুখে কিন্তু আমরা দেখছি যে এই যে তারা যে আসলে ঈদে বাড়ি ফিরছেন সেই যে আনন্দ তাদের প্রত্যেকের চোখে মুখে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে যেহেতু এখনও সরকারি ছুটি বা অন্যান্য ছুটিগুলো আসলে শুরু হয়নি, আগামীকাল থেকে শুরু হওয়ার কথা, সেই জায়গা থেকে এখনও কিন্তু পরিবারের লোকজন এবং যারা শিশু রয়েছেন তারাই কিন্তু আসলে বাড়ির পানে যাচ্ছেন এবং অনেকেই আসলে তাদের পরিবারের লোকজনকে আজকে আসলে বাইরে অর্থাৎ গ্রামের বাড়ির পানে তারা আসলে পাঠিয়ে দিচ্ছেন। অন্যান্য ক্ষেত্রে আমরা যেমনটা দেখেছি যে আসলে তারা যেমনটা আসছেন তেমনি আমরা দেখছি দুপুরের পর থেকে অনেকের সঙ্গে যখন আমাদের কথা হচ্ছিল দুপুরের পর থেকে কিন্তু আরও বাড়ার কথা তারা আসলে ভাবছেন। যেহেতু অফিস ছুটি হবে তারপরে কালকে ছুটি সেই জায়গা থেকে বাড়তে পারে এমনটা। এবং আমরা রেলওয়ে পুলিশের যারা রয়েছেন তাদেরকেও দেখেছি যে তদারকি করতে যে কোনো ধরনের সমস্যা যেন না হয়। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। ঈদযাত্রার খবর জানাতে সঙ্গে ছিলেন সহকর্মী আল আমিন তুষার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। তাদের সকালে শপথ পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সোমবার হাইকোর্ট বিভাগের এই দুই বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এ নিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো 7 জনে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন। 3 বছর আগে ঢাকার কেরানীগঞ্জে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4 এর বিচারক মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় দেন। 2022 সালের 11 জুন আসামিরা ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা করে, পরে লাশ গুম করতে পানিতে ফেলে দেয়। এ ঘটনায় মামলা হলে পরের বছর 30 সেপ্টেম্বর সজীবসহ 5 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। মামলার বিচার চলাকালে ট্রাইব্যুনাল 19 জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামিরা কিশোরীকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। গাজীপুরে আগুনে পুড়ল 3টি ঝুট গোডাউন, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ভোরে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় একটি ঝুট গোডাউনে আগুন লাগে। কিছু বোঝার আগেই আশপাশের গোডাউনেও তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে পুড়ে ছাই 3টি গোডাউন। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এবার বাণিজ্যের সংবাদ। জ্বালানি তেল পরিবহনে আগামী মাসেই শুরু হচ্ছে চট্টগ্রাম ঢাকা পাইপলাইনের বাণিজ্যিক কার্যক্রম। বিপিসি জানাচ্ছে, ভূগর্ভস্থ এই পাইপলাইনে দ্রুত ও পরিবেশ বান্ধব উপায়ে বছরে 27 লাখ মেট্রিক টন ডিজেল পরিবহন করা যাবে। এতে বার্ষিক সাশ্রয় হবে 236 কোটি টাকা। পাইপলাইনের নিরাপত্তায় থাকছে আধুনিক প্রযুক্তি নির্ভর স্বয়ংক্রিয় নজরদারি। মোমেন হোসেনের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। সাগরপথে আমদানি কিংবা চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের পর সাধারণত নৌপথ, ট্যাঙ্ক, লরি আর রেল ওয়াগনে দেশের নানা প্রান্তে পরিবহন করা হয়ে থাকে জ্বালানি তেল। তুলনামূলক সময় সাপেক্ষ এই প্রক্রিয়ায় পদে পদে থাকে চুরি, পদ্ধতিগত লোকসান আর অপচয়ের ঝুঁকি।
প্রথাগত এই অবস্থা বদলাতে 2018 সালে নেওয়া হয় চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত 250 কিলোমিটার পাইপলাইন নির্মাণের উদ্যোগ। 2020 সালের ডিসেম্বরে প্রকল্প শেষ করার প্রাথমিক লক্ষ্য থাকলেও পরে দুইবারে মেয়াদ বাড়ানো হয় আরও 4 বছর, বাড়ে প্রকল্প ব্যয়ও। তবে দ্বিতীয় দফা বর্ধিত সময়েও শেষ হয়নি কাজ। মার্চে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাবে, এপ্রিল থেকে আমরা এটা কমার্শিয়াল অপারেশনে যাওয়ার চেষ্টা করব। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানাচ্ছে 16 ইঞ্চি ব্যাসের 250 কিলোমিটার ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে কেবল ডিজেল পরিবহন করা হবে, আর বছরে তার পরিমাণ হবে 27 লাখ মেট্রিক টন। ভবিষ্যতে চাহিদা বাড়লে সুযোগ আছে এ সক্ষমতা 54 লাখ মেট্রিক টনে উন্নীত করার। এতে জ্বালানি পরিবহনের সময় ও খরচ দুই বাঁচবে, বছরে সাশ্রয় করা যাবে 236 কোটি টাকা। ট্যাঙ্কার আমাদের ইউজ করতে হবে না এবং আমাদের কস্ট মিনিমাইজ হয়ে যাবে। যেহেতু ঢাকা এবং চিটাগংয়ের মধ্যে একটা বিরাট অ্যামাউন্ট অফ তেল আমাদেরকে কন্টিনিউয়াসলি ট্রান্সফার করতে হয়, সুষ্ঠুভাবে নির্বিঘ্নে যদি আমরা এই ট্রান্সফারগুলো করতে পারি তাহলে আমি মনে করি এটা আমাদের লং টার্মে এটা লাভ হবে। পাইপলাইনের নিরাপত্তাগত ব্যবস্থাপনায় থাকছে আধুনিক প্রযুক্তি নির্ভর স্বয়ংক্রিয় নজরদারি। বিপুল কর্মযজ্ঞ শেষে বহুল কাঙ্ক্ষিত সে পাইপলাইন এখন বাণিজ্যিক কার্যক্রমের জন্য প্রায় প্রস্তুত, যা দেশের জ্বালানি খাতের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, গোদনাইল রিসিভিং টার্মিনাল, নারায়ণগঞ্জ। বাজার দরের খবর। রাজধানীর বাজারে যৌক্তিক মূল্যের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে মুরগির ডিম, তবে খাসির মাংস বিক্রি হচ্ছে কেজিতে 100 থেকে 200 টাকা বেশিতে। বেশি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। আর রমজানে চাহিদা বাড়ায় 1 কেজি শসা কিনতে গুনতে হচ্ছে যৌক্তিক মূল্যের দ্বিগুণের বেশি দাম। প্রাণীজ আমিষের সহজলভ্য উৎস ডিম। খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের যৌক্তিক মূল্য 11 টাকা 87 পয়সা হলেও বর্তমানে রাজধানীর বাজারে তা বিক্রি হচ্ছে 9 টাকা 17 পয়সা থেকে সর্বোচ্চ 10 টাকায়। এদিকে কৃষি বিপণন অধিদপ্তরের বাজার তথ্যই বলছে 1 কেজি খাসির যৌক্তিক মূল্য 1004 টাকা হলেও খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে সরকারি হিসাবে যৌক্তিক মূল্যের চেয়ে কেজিতে 80 থেকে 100 টাকা বেশিতে। রমজানে চাহিদা বাড়ায় শসা বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা কেজি দরে, অথচ কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে এর যৌক্তিক মূল্য 35 টাকা। ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুনি বানাতে দরকারি বেগুনও বিক্রি হচ্ছে যৌক্তিক মূল্যের চেয়ে দ্বিগুণের বেশি দামে। প্রতি কেজি খেসারি ডালের যৌক্তিক মূল্য 92 টাকা 61 পয়সা হলেও রাজধানীর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। তবে যৌক্তিক মূল্যের চেয়ে বেশ কমে বিক্রি হচ্ছে দেশি শুকনা মরিচ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য দাতা দেশ ও সংস্থাগুলোর কাছে প্রায় $100 কোটি সহায়তা চেয়েছে জাতিসংঘ। সোমবার রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে গঠিত জয়েন্ট রেসপন্স প্ল্যানে এই সহায়তার আবেদন জানানো হয়। জাতিসংঘের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, অন্তত 14,80,000 রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় জেআরপির প্রথম বছরের জন্য চাওয়া হয়েছে $93,45,00,000। তবে তহবিল সংকটের কারণে রোহিঙ্গাদের জন্য মাসিক খাবারের বরাদ্দ আগামী এপ্রিল মাস থেকে $12.5 থেকে $6 নামিয়ে আনা হবে। সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচি WFP রোহিঙ্গাদের জন্য খাবারের বরাদ্দ অর্ধেকেরও বেশি কমানোর ঘোষণা দিয়েছে। সন্ধ্যায় এশিয়ান কাপ বাছাইয়ের বিগ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই মুহূর্তে শিলং আছেন রিপোর্টার পারভিন আক্তার। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ ভারত হাই ভোল্টেজ ম্যাচ আজ সন্ধ্যায় জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আজকের এই ম্যাচ নিয়ে কিন্তু স্থানীয়দের মাঝে ব্যাপক উন্মাদনা। এই ম্যাচের স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 15,000, সংস্কারের পর সেখানে 16,000 দর্শক বসতে পারবে, কিন্তু দুদিন আগেই কিন্তু অনলাইনে সব টিকিট শেষ হয়ে গেছে আমরা জানতে পেরেছি। এখানে শিলংয়ের আবহাওয়া সম্পর্কে যদি একটু বলতে চাই যে এখানে তীব্র ঠান্ডা এবং সঙ্গে বৃষ্টি, যদিও সকাল থেকে আজকে এখানে রোদ বা সন্ধ্যার আগে কিন্তু এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
আমরা আবহাওয়া অফিসে জানতে চেষ্টা করেছিলাম যে সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা আছে, নাও হতে পারে, কিন্তু তীব্র ঠান্ডা। তবে ফুটবলাররা কিন্তু এই কন্ডিশনের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছে, কারণ এর আগেও তারা সৌদি আরবে এমন কন্ডিশনের দেখা পেয়েছে। তো আজকে যদি আমরা সকালে টিম হোটেলে গিয়েছিলাম, সেখানে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ দলের ডিফেন্সের ফুটবলার যিনি কাজেম শাহ কিরমানি, তিনি কিন্তু ডিফেন্সে খেলে থাকেন, তো তার সামান্য ইনজুরি আছে। তো আজকের ম্যাচে তার থাকা না থাকা নিয়ে একটা শঙ্কা আছে। এছাড়া দলে আর কোনো সমস্যা নেই, পূর্ণ ফিট দল নিয়ে কিন্তু ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ প্রথম ম্যাচে নামবে। এই গ্রুপের আরও একটা ম্যাচ কিন্তু আজ রাতে অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে হংকং এবং সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচ। তবে প্রথম ম্যাচের দিকে কিন্তু তাকিয়ে দর্শকরা। তো বাংলাদেশ দলে কিন্তু আজকে একাদশ সম্পর্কে যদি একটু বলতে চাই, যে মাঝমাঠে হামজার থাকাটা তো প্রায় নিশ্চিত। 4-3-3 ফরমেশনে কোচ খেলাতে পারেন, আমরা যতদূর জানতে পেরেছি। তিনি সেটা পরিবর্তনও করতে পারেন, এটা নিয়ে কিন্তু খুব গোপনীয়তা অবলম্বন করছেন কোচ হাভিয়ের কাবরেরা। তিনি আমাদেরকে কোনো বিষয়ে জানতে দিতে চান না। এছাড়াও দলে কিন্তু তারিক কাজিরও হালকা ইনজুরি ছিল, বাট ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন যে তিনি আপাতত ফিট আছেন। তো হাই ভোল্টেজ ম্যাচের জন্য অপেক্ষায় পুরো বাংলাদেশ, ভারতের দু দেশের সমর্থকরা। আমরাও অপেক্ষায় আছি বাংলাদেশ দল হামজা বনাম ছেত্রীর লড়াইয়ে শেষ পর্যন্ত শেষ হাসি হাসবে বাংলাদেশ দল। আমার কাছে এই ছিল মেঘালয়ের শিলং থেকে বাংলাদেশ দলের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম শিলং থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার সুযোগ বৃথা যেতে দেব না, স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। এবং প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পথে নগরবাসী। দ্বিতীয় দিনেও ট্রেন বাসের স্বস্তি, সদরঘাট থেকে অর্ধ শত রুটে ছুটবে লঞ্চ, অনিয়ম করলেই ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।